মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব, যার জীবনকে শুধু রাজনৈতিক সংগ্রামের মানদণ্ডে বিচার করলে তাকে পুরোপুরি বোঝা যায় না। প্রায় ৯৬ বছরের দীর্ঘ জীবনে তিনি বহুবার নির্বাচনে জয়ী হয়েছেন, বহু প্রতিষ্ঠান গড়েছেন, লক্ষ কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন। অথচ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক অতি সাধারণ মানুষ। ক্ষমতা, বিলাসিতা কিংবা ব্যক্তিগত সম্পদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না বলেই মানুষ তাকে ভালোবেসে ডাকত মজলুম জননেতা এবং লাল মাওলানা। এই রচনায় তার সেই সাধারণ, সংযমী ও কৃষক শ্রমিক ঘনিষ্ঠ জীবনযাত্রার দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হল। শৈশবে বঞ্চনা ও আত্মপ্রত্যয়ী গড়ে ওঠে। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেয়া এই মানুষটির ডাকনাম ছিল চেগা মিয়া। পিতা হাজী শরাফত আলীর সন্তানেরা ছোট থাকতেই মারা যান এবং কিছুকাল পরে এক মহামারীতে মা ও দুই ভাইও মারা যান। ফলে শৈশবে আশ্রয়হীনতা ও অভাবের ভেতর দিয়ে বেড়ে উঠতে হয় তাকে। প্রথমে চাচার আশ্রয়ে, পরে ইরাক থেকে আসা এক ধর্মপ্রচারকের সান্নিধ্যে কিছুদিন কাটে তার জীবন। স্থানীয় স্কুল মাদ্রাসায় সীমিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তার বিশেষ কোনো ডিগ্রি ছিল না। তিনি মূলত ছিলেন আত্মশিক্ষিত এক মানুষ, যার প্রজ্ঞা গড়ে উঠেছিল জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। এই বঞ্চনার শৈশবই সম্ভবত তার ভেতরে গরিব দুঃখী মানুষের প্রতি আজীবনের সহমর্মিতার বীজ বপন করেছিল। কর্মজীবনের শুরুতেই তিনি টাঙ্গাইলের কাকমারিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলের কালা গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। শিক্ষকতার সামান্য উপার্জনে সরল জীবনযাপন করেই তিনি প্রথম প্রত্যক্ষ করেন জমিদারদের অত্যাচার। আর সেই প্রত্যক্ষ অভিজ্ঞতাই তাকে সাধারণ কৃষকের পক্ষে রাজপথে নামতে প্রণোদিত করে। মাওলানা ভাসানীর সারল্যের সবচেয়ে দৃশ্যমান প্রতীক ছিল তার বেশভূষা। মাথায় তালপাতার টুপি আর পরনে সাধারণ লুঙ্গি, এই ছিল তার নিত্যদিনের পোশাক। রাষ্ট্রনায়কের সংবর্ধনায় হোক বা কৃষকের আঙ্গিনায় একটি সুপরিচিত ঘটনার কথা প্রায়ই স্মরণ করা হয়। চীন সফর শেষে ফেরার পর এক সংবর্ধনায় তিনি সেই তালপাতার টুপি ও লুঙ্গি পরে উপস্থিত হন। তার বেশভূষা দেখে উপস্থিত অনেকে প্রথমে ফিসফিস করে বলেছিলেন, ইনি বুঝি কোনো নিঃস্ব মানুষ। কিন্তু যখন তিনি কুরআন তেলাওয়াত দিয়ে বক্তব্য শুরু করলেন, তখন ওই শ্রোতারা বুঝতে পারলেন ইনি সেই মাওলানা। এই ঘটনাটি প্রমাণ করে বিশ্ব নেতাদের কাতারে দাঁড়িয়েও তিনি নিজের বেশভূষা কখনো বদলাননি, বরং সাধারণ মানুষের পোশাকে নিজের পরিচয় বহন করে গেছেন আজীবন। জীবনের দীর্ঘ সময় মাওলানা ভাসানী কাটিয়েছে টাঙ্গাইলের সন্তোষে। এখানে তার বাসভবন কোনো জমকালো ভবন ছিল না, বরং এটি ছিল সাধারণ মানুষের আসা যাওয়ার এক অবারিত দ্বার, যেখানে দূর দূরান্তের কৃষক শ্রমিক এসে সরাসরি তার সঙ্গে কথা বলতেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়, যা প্রমাণ করে এই সাধারণ আবাস শাসক গোষ্ঠীর কাছে কতটা তাৎপর্যপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। সন্তোষে থেকেই তিনি গড়ে তোলেন একের পর এক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা কলেজ, শিশু কেন্দ্র, কাকমারিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজ, জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিষ্ঠা করেন মহিপুর হকুল এবাদ মিশন, যার অধীনে পরে একটি মেডিকেল কলেজও গড়ে ওঠে। আর পঞ্চবিতেই প্রতিষ্ঠা করেন নজরুল ইসলাম কলেজ। আসামে থাকাকালীন তিনি একাই প্রতিষ্ঠা করেছিলেন প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠান। ব্যক্তিগত ভোগবিলাসে ব্যয় না করে
সারা জীবনের শ্রম তিনি ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানগুলো গড়ায়, যা তার সরল জীবন দর্শনের বাস্তব রূপ। রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী বহু সাধারণ ও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এবং দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক অবস্থানে ছিলেন, কিন্তু কখনোই তিনি নিজে ক্ষমতার কেন্দ্রে বসার চেষ্টা করেননি। মন্ত্রিত্ব বা রাষ্ট্রীয় পদপদবীর প্রতি তার কোনো লোভ ছিল না। তার নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক, শ্রমিক, জনসাধারণ, ক্ষমতার অলিন্দ নয়। এই ক্ষমতার নিরপেক্ষতাই তাকে অন্য রাজনীতিবিদদের থেকে আলাদা করে তোলে এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন এবং হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। 1957 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্দেশ্যে তার বিখ্যাত বিদায়ী সম্ভাষণ পূর্ব বাংলায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক নতুন বাঁক তৈরি করে ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য বলার এই সাহস আসলে তার সরল নিভাবরণ জীবন দর্শনেরই একটি রাজনৈতিক পক্ষ। 1924 সালে আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বাঙালি কৃষকদের উপর নিপীড়নের বিরুদ্ধে তিনি এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সমাবেশে কৃতিত্ব কৃষকেরা তাকে ভাসানচরের মাওলানা আখ্যা দেন, যা পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে ওঠে তার চিরপরিচিত নাম ভাসানী। এই নামকরণের ঘটনাই বলে দেয় তার পরিচয় তৈরি হয়েছিল কোনো রাজকীয় উপাধি থেকে নয়, বরং একেবারে প্রান্তিক কৃষকের ভালোবাসা ও স্বীকৃতি থেকে। পরবর্তী জীবনে আসামের লাইন প্রথা উচ্ছেদ আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ফারাক্কা বিরোধী লং মার্চ পর্যন্ত প্রতিটি আন্দোলনেই তিনি হেঁটেছেন কৃষক শ্রমিকের কাতারে দাঁড়িয়ে। তাদেরই একজন হয়ে তিনি নিজে কখনো জমিদার বা বিত্তবান শ্রেণীর প্রতিনিধিত্ব করেননি, বরং মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকেই তিনি তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। মাওলানা ভাসানীর সরল জীবনযাপনের আরেকটি বড় দিক হল ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে জনগণের কষ্টকে অগ্রাধিকার দেওয়া। 1949 সালে খাদ্য সংকটের প্রতিবাদে তিনি 144 ধারা ভেঙে বুখা মিছিলের নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। 1970 সালে বন্যা সমস্যার সমাধানের দাবিতে অনশন করেন। 1973 সালে খাদ্য সংকট ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘ অনশন ধর্মঘট পালন করেন। জীবনের শেষ প্রান্তে 1976 সালে প্রায় 96 বছর বয়সে ফারাক্কাবাদের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চেও তিনি সশরীরে নেতৃত্ব দেন। নিজের ভোগের কথা না ভেবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। মৃত্যুর কিছুকাল আগেও 1976 সালের অক্টোবরে তিনি খুদাই খিদমতগার নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন, প্রমাণ করে বার্ধক্য বা অসুস্থতাও তাকে সাধারণ মানুষের সেবায় সংকল্প থেকে বিচ্যুত করতে পারেনি। 1976 সালে 17 নভেম্বর ঢাকায় তার জীবন বাসন ঘটে এবং তাকে সমাহিত করা হয় প্রিয় সন্তোষে, যেখানে আজও তার মাজার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের স্থান। মাওলানা ভাসানীর সাধারণ জীবনযাপন কোনো কৃত্রিম রাজনৈতিক ভাবমূর্তি ছিল না, এটি ছিল তার দর্শনের স্বতঃস্ফূর্ত প্রতিফলন। তালপাতার টুপি, লুঙ্গি, সন্তোষের সাদামাটা আশ্রয়, ক্ষমতার প্রতি নিষ্ফলতাও এবং কৃষক শ্রমিকের সঙ্গে নিরন্তর একাকিত্বতা, এই সব কিছুই মিলে তৈরি হয়েছিল একজন প্রকৃত জননেতার প্রতিকৃতি। তার এই সারল্য আজও বাংলাদেশের রাজনীতিতে একটি জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে যে নেতৃত্ব মানে বিলাসিতা নয়, বরং জনগণের কাতারে দাঁড়িয়ে
তাদেরই একজন হয়ে থাকা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।